লাস্ট 1.5 বছর, লাস্ট তোমার কেরিয়ারে লাস্ট 1.5 বছর আমি যে ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটেছে সেগুলো না ঘটলে ভালো হতো তোমার মনে হয়? আর যদি এড়িয়েও যেতে পারতে? কে চাইবে যে তার সাথে অন্য কিছু হোক? সবাই চাইবে ফ্রি লাইফ, আরামসে মজার মতন কেটে যাবে, ওইটুকুই বলতে পারি। অশ্বিন বলেছিলেন যে এই টিমে কেউ বন্ধু নয়, সবাই কলিগ। তুমি মনে করো বন্ধু না কলিগ এই টিমে তোমার বন্ধু বেশি না কলিগ বেশি? আমার মনে হয় হ্যাঁ, যেটা বলেছে খুব একটা খারাপ বলেনি, কারণ হচ্ছে সবাই টিমের জন্য খেলছে। হ্যাঁ, বন্ধু হিসাবে হয়তো কেউ ইন্ডিভিজুয়াল স্টেজ যখন খেলছে বা ধরো জোন খেলছে তখন হয়তো মিলিত হয় সবাই, কিন্তু ওটা বাদ দিয়ে যখন যে যার জায়গায় চলে যায় হয়তো খুব একটা কমিউনিকেট ইন্ডিভিজুয়াল হয়তো হয় না। দু 2007 সালের 4 নভেম্বর কলকাতায় শীত পড়তে শুরু করেছে। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটালেন ঋদ্ধিমান সাহা এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে সেই অভিষেক ম্যাচেই বাজিমাত 100 রান। এবং কাকতালীয়ভাবে ঠিক 17 বছর পরে সোশ্যাল মিডিয়ায় যখন পোস্টটা করেন যে আমি ক্রিকেটকে বিদায় জানাতে চাই এবারে রঞ্জি ট্রফি খেলে, দিনটা ছিল 3রা নভেম্বর। এটা কি ভাবনা চিন্তা করে হয়েছিল না হঠাৎ করে হয়ে গেছে? এটা তুমি এখন বললে হ্যাঁ, ডেটটা আমার এখনও মনে নেই, কিন্তু সেটাই শুনলাম কোইন্সিডেন্ট, একদিন আগে পরে। ডেটটা এই কারণে মনে আছে, আমি তোমাকে বলি ওই ম্যাচটা একটা আইকনিক ম্যাচ ছিল। ওটা তোমার ডেবিউ ছিল, মনোজের ডবল সেঞ্চুরি ছিল, ইনক্লুডিং ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের 100th ম্যাচ ছিল এবং ম্যাকো পালের 100তম উইকেট ছিল, লক্ষ্মণকে বোল্ড করেছিল। অনেকগুলো সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছিল সেই ম্যাচটায়। তারপর থেকে প্রচুর সময় এগিয়েছে ঋদ্ধিমান সাহা কতটা কি করতে পেরেছেন করতে পারেননি সেটা সকলেই আপনারা দেখেছেন। 40টা টেস্ট খেলা, যদিও অনেকেই মনে করেন, বাঙালি মনে করে যারা ঋদ্ধিমানের ফলোয়ার, যে আরও বেশি টেস্ট খেলতে পারতেন, কিন্তু খেলতে পারেননি বিভিন্ন কারণে। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ঋদ্ধিমানের কেরিয়ারে বিভিন্ন ছোটো ছোটো ঘটনা নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান ক্রিকেট টিম, যতদিন ঋদ্ধি ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে রয়েছেন ততদিন বেশ কিছু ঘটনা বাইরে এসছে। সত্যি কি সেগুলো ঠিক, না সবটাই একেবারে মানে জলের ব্যাপারটা, মানে জলকচুরি যেটাকে আমরা বলি সেরকম ব্যাপার? ঋদ্ধি, 17 বছরের ক্রিকেট কেরিয়ারকে যদি বিশ্লেষণ করতে হয় তুমি নিজেকে কত নম্বর দেবে? আমি জাস্ট অ্যাভারেজ বলবো, যে আরও অনেক কিছু টিমকে দেওয়ার ছিল, হয়তো সেটা দিতে পারলে আরও ভালো লাগতো, মানে টিমের জন্য ভালো হতো আর ইন্ডিভিজুয়াল স্ট্যাটসের জন্য আরও ভালো হতো। ইন্ডিভিজুয়াল স্ট্যাটস মানে তোমার 14টা সেঞ্চুরি ফার্স্ট ক্লাস ক্রিকেটে, 44টা হাফ সেঞ্চুরি, কিন্তু যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখা যায় টেস্ট ক্রিকেটে 3টে সেঞ্চুরি এবং 8টা হাফ সেঞ্চুরি। এইটাই কি বলছো? এইটাকে কি বলছো? শুধু ব্যাটসম্যান হিসেবে কি আরেকটু প্রতিষ্ঠা পেতে পারতে মনে হয়? ইন্টারন্যাশনালে বলতে পারতাম যে যদি একটু নিজের জন্য খেলতাম, যেটা ছোটো থেকে কোনো সময় খেলে আসিনি, তাহলে হয়তো অ্যাভারেজ একটু বেটার হতো। কিন্তু যেহেতু অলওয়েজ টিমের যেরকম দরকার, যখন কিছু ইনিংস, মানে কিছু না বেশিরভাগই হয়তো লাস্টের দিকে গিয়ে টিমকে ওই লাস্টে গিয়ে ডিক্লেয়ার করবে, মারতে হবে, সেক্ষেত্রে হয়তো নিজের উইকেট অনেক সময় দিতে হয়েছে। টিমের জন্যই ভাবতাম, বেঙ্গল টিম যখন খেলতাম, অফিস টিম খেলতাম, যখনই খেলেছি টিমের জন্যই ভেবেছি। নিজের জন্য খেললে হয়তো অ্যাভারেজ যেটা এখন হয়তো 29 বা 30-এর কাছাকাছি হয়তো আছে, সেটা হয়তো 35 হতে পারতো। 35 হলে পরে 40, তোমার মনে হয় সত্যি কথা 40 বছর বয়স তোমার এখনও তো তোমার প্রজন্মের অনেকেই খেলছেন, আইপিএল খেলছেন, ডোমেস্টিক ক্রিকেট খেলছেন। জালেশ সাক্সেনা সবথেকে বড় উদাহরণ, তিনি খেলছেন, এখন এই মরশুমে খেলছেন। আর তুমি আরেকটু কন্টিনিউ করতে পারতে, মানে কোথায় গিয়ে মনে হলো যে না এইবার সময় চলে এসছে ছেড়ে দেওয়ার? আমার লাস্ট ইয়ারই মনে হয়েছিল, সেই কারণেই ছাড়ার ডিসিশান ছিল, কিন্তু ওই দাদি আর আমার ওয়াইফ বলাতে সেটা কন্টিনিউ করছি, যে 1 বছর লাস্ট বেঙ্গল হয়ে খেলে ছাড়া। আর বলবো যে আমার মনে হয় 40 বছর বয়সে রিসেন্ট টাইমে কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার বা ডোমেস্টিক প্লেয়ার উইকেট কিপিং করে খেলছে আমার তো জানা নেই, তোমার যদি জানা থাকে বলো। দীনেশ কার্তিক তো মাঝে মধ্যেই খেলে, কামব্যাকও করছে। যাই হোক, সবার ক্ষেত্রে সেটা কামব্যাক হয় না অবশ্য। আইপিএল খেলে অনেকেই আছেন যারা, এই দীনেশ কার্তিকের নামটাই যেরকম বললাম যে হঠাৎ করে ফিনিশার হয়ে তিনি 2021 এবং 2022-এর টি20 বিশ্বকাপ খেলে ফেলে, কিন্তু ডোমেস্টিক কনসিস্টেন্টলি খেলছেন না। আমি সেটাই বলছি যে ডোমেস্টিক না খেলে শুধুমাত্র আইপিএল খেলে রিগ্রেট হয় নিজের? একদমই না। আমি যতক্ষণই পেয়েছি খেলার জন্যই পেয়েছি, মানে আজকে দেখছো এখানে আমার সাথে কথা হচ্ছে, সব কিছু খেলার জন্যই, আর যতক্ষণই পেয়েছি মোর দ্যান এনাফ। আর হ্যাঁ, ভালো করতে পারলে অবশ্যই ভালো লাগতো, টিমের জন্য, আমার জন্য, বা বাকি যারা ওয়েল উইশার্স আছে তাদের জন্য। আর রিগ্রেট কোনো সময় হয় না, সবসময় খুশিই থাকার চেষ্টা করি।
অনেক সময় দেখা যায় যে আইপিএলের নিলামে অনেক বড় বড় তারকা, মার্টিন গাপটিলের মতো তারকা অবিকৃত রয়ে গেছেন। এই অবিকৃত নামটার পাশে যদি ঋদ্ধিমান সাহা আনসোল্ড এটা যাতে না লিখতে হয়, সেই জন্যই কি আইপিএল নিলামে এবার নামটা দাওনি? না, আমি তো মনে হয় লাস্ট অকশনেও ফার্স্ট ডে হয়তো আনসোল্ডই ছিলাম, তারপরে নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে, কিন্তু না, আমি বলেছিলাম যে যখন আমি ছাড়বো সব কিছু একসাথে ছাড়বো। তাই এটা না যে শুধু আমি ডোমেস্টিক ছাড়লাম আইপিএল কন্টিনিউ করবো, সেরকম কোনো সময় হয়নি। আমি খেললে পুরো সিজনই খেলেছি, ডোমেস্টিকের T20, ওয়ানডে, রঞ্জি ট্রফি সব কিছুই খেলেছি। তুমি লাস্ট 2 বছর ত্রিপুরা হয়ে, এবছর বেঙ্গালোরে হয়তো শরীর একদমই হয়তো যেরকম ঋদ্ধিমান সাহাকে সবাই জেনে এসছে, এখন যদি সেটা আমি মাঠে গিয়ে ডেলিভার করতে না পারি, সেটা হয়তো আমার রেপুটেশনের জন্য বা পার্সোনাল ওপিনিয়নের জন্য আমার খারাপ লাগবে। তা সেই কারণে হয়তো এই ডিসিশন বলতে পারো। শুধু ফর্ম না, তোমার কি মনে হয় তোমার চোট একটা বড় ধাক্কা গেলো? অনেকগুলো সিরিজ, যেমন ইংল্যান্ড সিরিজ, অস্ট্রেলিয়া সিরিজ, তুমি শ্রীলঙ্কা সিরিজ, তুমি আঙুলে চোট পেয়ে চলে এলে। এই যে বিভিন্ন সময় ভাইটাল টাইমে যে চোটগুলো, এগুলো তোমার কোথাও গিয়ে কেরিয়ারকে একটু থমকে দিয়েছিল? এটা 19-20 সবারই ধরো এই চোট হয়, কারো কম কারো বেশি। এখন আমার মনে হয় যে এফর্ট বেশি দেবে তারা তো চোটের চান্স বেশি, তা সেটা আমি বিলিভ করি। আর তো স্বামীও 2-3টে এরকম চোট হয়েছে, যারা হয়তো ওকে ক্রিকেট থেকে 1 বছর বা মোর দ্যান 1 বছর বাইরে থাকতে হয়েছে। রিসেন্ট টাইমে যে খেললো আমাদের হয়ে, সেটাও 1 বছর পরে। তো সেটা শুধু আমার বলে নয়, অনেকেরই হয়। এখন সেটা মানে অন্যরা কীভাবে দেখছে, বা আমি ওটার জন্য হয়তো অবশ্যই অনেক ম্যাচ মিস করেছি, হয়তো সেটা হলে মানে মোর দ্যান 50 বা 60ও হতে পারতো, কিন্তু ওই যেটা কিছু চেঞ্জ করার নয়, সেটা ভেবে লাভ নেই। তুমি বলছিলে তোমার এখন শরীর আগের মতো আর দিচ্ছে না, মানে বিসিসিআই ডোমেস্টিকে স্বামীর 7টা উইকেটের ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে যা দেখলাম, ম্যাচটা তো স্ট্রিম হয়নি, দেখছিলাম বেশ কয়েকটা ডেলিভারি তুমি লেগ স্ট্যাম্পের উপরে বাইরে চলে যাচ্ছে, তুমি ফ্লাই করে ধরছো, যেরকম ধরে থাকো অফ স্ট্যাম্পের বাইরে। তো শরীর পারমিট না দিলে তো ওইভাবে শরীরকে ফ্লাই করে উড়ে গিয়ে বল সেভ করা যায় না। আমি আরেকটা কথা বললাম যে যতক্ষণ ঋদ্ধিমান সাহাকে, পুরনো ঋদ্ধিমান সাহাকে লোকে চিনবে, ততক্ষণই অবধি আমি খেলতে চাই। এরকম যদি কেউ কোনো সময় না বলে যে এই ঋদ্ধি 2 বছর আগের ঋদ্ধি নয়, তার জন্য এই ডিসিশনটা বলতে পারো যে সঠিক টাইমে আমার মনে হয় ছেড়ে দাও। আরেকটা জিনিস, এবার আমরা একটু ইন্ডিয়ান টিম ব্যাপারে যাই। সেটা হচ্ছে যে কতগুলো নাম বলছি, তুমি নিজে বলবে। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, ঋদ্ধিমান সাহা, টু সাম এক্সটেন্ট বিদেশ সফরে রবিচন্দ্রন অশ্বিন, এদের সঙ্গে সঠিক বিচার হয়েছে? এটা দেখো, আমার পার্সোনাল ওপিনিয়ন যে সবাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, সবাই যার যার পোটেনশিয়াল অনুযায়ী করেছে, টিমকে ডেলিভার করেছে। আর ওটা ছাড়া এখন টিম ম্যানেজমেন্টের অনেক ডিসিশন থাকে, সেটা হয়তো একজনের ডিসিশন হয় না, মেলে তো কম্বাইন্ড ডিসিশন হয়। তাই সেখানে তারা যেটা ফিল করছে যে হয়তো মেবি নতুনদের একটু আগে থেকে চান্স দেওয়া যে লং টার্ম সার্ভ করতে পারবে, তা সেটার জন্যই হয়তো এরকম ডিসিশন, যে ইনক্লুডিং সেখানে ঈশান্ত শর্মাও ছিল, হয়তো উমেশ যাদব, রাহানে সবই আছে। এখন সেটা সেই হিসাবে তারা ভাবনা চিন্তা করছে, তার সেটা নিয়ে কোনো মানে বলার নেই, মানে রিগ্রেটও নেই না, একদমই না। কারণ সেটা তুমি যদি এখন কোনো টিমের ওনার হয়ে থাকো, তুমি কি কারো 40 বছর বয়সের প্লেয়ারকে তুমি কিনতে চাও? না, আমি আইপিএলের কথা বলছি না, আমি টেস্ট টিমের কথা বলছি। সেটা ইন্ডিয়ান টিমেও তুমি কি চাইবে যে 40 বছরের প্লেয়ার সে যদি মানে তার পোটেনশিয়ালের ওভার হলে ঠিক আছে, কিন্তু পোটেনশিয়ালে যদি নিচে থাকে নিতে তুমি চাইবে? ইন্ডিভিজুয়াল সবার সেটা হয় না। তা এখন ওভারঅল সেটা যদি তারা ডিসাইড করেছে, তা সেজন্য ফেয়ার না। দিনের সাথে তো স্কিল এবং এক্সপিরিয়েন্সও ম্যাটার করে। আজকে যেমন উদাহরণ হিসেবে বলছি, আজকে শুভমান গিল অস্ট্রেলিয়ায় গিয়েছেন, সম্ভবত তিনি 3 নম্বরে ব্যাট করবেন রোহিত ফিরে এলে পরে। কিন্তু সবাই বলছে, মানে গোটা বিশ্ব বলছে ওই জায়গাটা চেতেশ্বর পূজারাকে দরকার। কারণ লাস্ট 2টো বিজিটিতে চেতেশ্বর পূজারার পারফরমেন্সটা তুমি সব থেকে ভালো জানো, তুমি মাঠে ছিলে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে। দেখো, সব কিছুই চেঞ্জ হয়, তো আমরা সবাই দেখে এসেছি। এখন সেটা ঘুরিয়ে ফিরে যে ক্রিকেটটাও হবে না, বা টিম কাকে চাইছে সেটাও ব্যাপার করে। আর মানে সবসময় ঘুরিয়ে ফিরে দেখা তো আপত্তি নেই। আর তার সাথে যদি পূজারার প্রচুর ভালো রেকর্ড আছে, সব জায়গায় আছে। এখন সেটা আলটিমেটলি ঘুরে ফিরে যদি সিলেকশন কমিটির উপরই আসে যে নতুন কাউকে কেন ট্রাই করা যাবে না, বা তাকে কেন বাদ দিয়েছে, প্রশ্ন করার মতন অনেক প্রশ্নই আসবে। কিন্তু আলটিমেটলি টিম কি চাইছে সেটা ফার্স্ট প্রায়োরিটি, আর তারপরে সেটা ম্যানেজমেন্ট সেই অনুযায়ী ডিসিশন নেবে। লাস্ট টাইম যখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল, সেই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হয়নি, এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। এবং তারপরে অশ্বিন বলেছিলেন যে এই টিমে কেউ বন্ধু নয়, সবাই কলিগ। তুমি মনে করো বন্ধু
না কলিগ? এই টিমে তোমার বন্ধু বেশি না কলিগ বেশি? আমার মনে হয় হ্যাঁ, যেটা বলেছে খুব একটা খারাপ বলেনি, কারণ হচ্ছে সবাই টিমের জন্য খেলছে। হ্যাঁ, বন্ধু হিসাবে হয়তো কেউ ইন্ডিভিজুয়াল স্টেজ যখন খেলছে বা ধরো জোন খেলছে তখন হয়তো মিলিত হয় সবাই, কিন্তু ওটা বাদ দিয়ে যখন যে যার জায়গায় চলে যায় হয়তো খুব একটা কমিউনিকেট ইন্ডিভিজুয়াল হয়তো হয় না। এটা কিন্তু বড় কমেন্ট যে বন্ধু না কলিগ। আমার মনে হয় কারণ সেটাই, কারণ আমি যখন এখানে আছি আমার সঙ্গে স্বামী খেললো, স্বামীর সাথে ইন্টারাক্ট হয়েছে, কিন্তু স্বামী যখন ইন্ডিয়া টিমের সাথে বাইরে ছিল তখন ভালো পারফরমেন্স করলে এই মেসেজ থ্রুই হতো। তা এখন সেটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে যে তারা মিলিত দেখা করতে চায় কি না। তা আলটিমেটলি উনি ওটা বলেছেন, আশ্বিনী ওরকমভাবে ভেবেছে, আমারও হয়তো সেটাই লাগে। আমি নিজের থেকে বলছি না, কিন্তু এটা আমার বানানো গল্প নয়। আর শ্রীধর, তোমাদের প্রাক্তন ফিল্ডিং কোচ, নিজের বইতে লিখেছেন যে একটা সময় ভারতীয় ড্রেসিং রুমে বিরাট কোহলি বনাম রোহিত শর্মা আনরেস্ট ছিল। তুমি কি দেখেছো? তুমি কি এরকম কিছু জানো? সামনাসামনি কোনো ইনসিডেন্টে আমি দেখতে পাইনি, যেটা বললাম যে সেটা ওনার হয়তো ওনার চোখের সামনে ঘটেছে, আমার চোখের সামনে ঘটেনি। আমি যখনই দেখেছি বিরাট রোহিতকে অলওয়েজ টিমের জন্য মানে প্ল্যান দেওয়া থেকে স্টার্ট করে, শেয়ার করা থেকে স্টার্ট করে, ছেলের সাথে কমিউনিকেট করা থেকে স্টার্ট করে সবাই টিমের জন্যই করেছে। অনিল কুম্বলে অধ্যায়টা ভারতীয় ক্রিকেটে না হলে ভালো হতো, মানে আরও বেটার হতো। এত বিতর্ক কোনো দরকার ছিল না। মানে কুম্বলে যে স্তরের ক্রিকেটার, আরেকটু সম্মান প্রাপ্য ছিল। হেডমাস্টার কোচ এরকম টাইপের। যদি স্ট্যাটসও দেখা হয় তাহলে হয়তো প্রচুর সিরিজ জিতেওছে। তা এখন সেটাই বললাম যে আলটিমেটলি ঘুরে ফিরে যে টিম কি চাইছে আর ম্যানেজমেন্ট কি চাইছে সেটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। আমরা খুব একটা বিতর্কে যেতে চাইছি না, কিন্তু ঋদ্ধিমান সাহার কেরিয়ারটা বর্ণময় কেরিয়ার, পারফরমেন্স গ্রাফ কখনো ওঠানামা করেছে, কিন্তু লাস্ট 1.5 বছর, তোমার কেরিয়ারে লাস্ট 1.5 বছর আমি যে ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটেছে সেগুলো না ঘটলে ভালো হতো তোমার মনে হয়? আর যদি এড়িয়েও যেতে পারতে। কে চাইবে যে তার সাথে অন্য কিছু হোক? সবাই চাইবে ফ্রি লাইফ, আরামসে মজার মতন কেটে যাবে, ওইটুকুই বলতে পারি। আমি যেটা তোমার স্পষ্ট জানতে চাই, তোমার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তোমার মতো প্লেয়ার আমরা সকলেই জানি, তুমি টেস্ট ম্যাচ খেলেছো, মোহনবাগানের ক্লাব ম্যাচ খেলেছো, অফিস ম্যাচ খেলেছো। অনেকবার বলেছি যে ইন্ডিভিজুয়াল অনেকের পার্সোনাল চয়েস থাকে বা পার্সোনাল কমেন্ট করার থাকে, এখন সেটা তাদের চয়েস। আমার চয়েস যেটা আমি ছিল সেটা আমি করেছি, সেটাতে আমি হ্যাপি ছিলাম। লাস্ট টাইম তোমাকে রাহুল দ্রাবিড় দক্ষিণ আফ্রিকায় কিছু বলেছিলেন, যে সেটা তোমার কতটা মনে ধরেছিল যে ঋদ্ধি এবার ভাবার সময় এসছে, আমরা একটু ফার্দার অন্য কাউকে ভাববো। দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ হারের পর যখন বিরাট ক্যাপ্টেন্সি থেকে সরে গেলেন, ওই সময় তোমাকে যে আলোচনাটা হয়েছিল সেটা তোমার মনে হয় একটু আঘাত লেগেছিল মনের মধ্যে? এটা মনে হয় প্রচুরবার আমি বলেও ফেলেছি, তোমাকেও হয়তো বলেছি। আলটিমেটলি উনি ওইভাবে হয়তো দেখে, সবার সঙ্গে হয়তো ট্রিটমেন্ট করে। তা আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে যতদিন ভালো লাগবে ততদিন অবধি খেলবো। এখন উনি ফোর্স করাননি, যে চাইলে তুমি দেখতে পারো এরকম অপশন। তা ওনার হয়তো ওটাই স্টাইল, বা ম্যানেজমেন্ট হয়তো ওনাকে থ্রু দিয়ে হয়তো এটা বলা করিয়েছে, ব্যাস এটাই। দেখো, আমরা অনেকগুলো বিতর্কিত বিষয় নিয়ে কথা বললাম, যেগুলো হয়তো ঋদ্ধিমান সাহার কেরিয়ারে না এলে পরে ভালো হতো। আরও অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে নাই বা আলোচনা করলাম। আমরা একটু বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনা করব, কারণ ঋদ্ধিমান সাহার কেরিয়ারে অনেকগুলো বর্ডার গাভাস্কার ট্রফির টেস্ট খেলেছেন এবং দাপটের সঙ্গে খেলেছেন। এখনও বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনা হলে খেলেনি, কিন্তু ঘরের মাঠে বেশ কয়েকটা খেলেছে, টিমে ছিলে। দুর্ভাগ্যবশতভাবে অ্যাডিলেডে যে 36 রানে ইন্ডিয়া অল আউট হয়েছিল, সেটাই ঋদ্ধিমান সাহার বিদেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ। এই যে বলছিলাম পূজারা, রাহানেদের কথা বলছিলাম, ওই টেস্ট ম্যাচে সবাই তো ব্যর্থ, তাহলে সবাই ডানহাতি ব্যাটার ছিল। তারপরে পরের টেস্টে, মেলবোর্ন টেস্টে তুমি কেন বাদ পড়লে? কি এমন ঘটলো ঋষভ পান্তকে খেলাতে হলো? এটা তো সেই বললাম, ঘুরে ফিরে টিম ম্যানেজমেন্ট। আমি টিম ম্যানেজমেন্টের উপরে কোনো সময় প্রশ্ন করিনি বা জিজ্ঞাসা করিনি যে কেন এরকম হচ্ছে। তা টিম প্রায়োরিটি অলওয়েজ। তা টিম জেতার জন্য যেটা যদি ডিসিশন হয়, আমার যদি না খেলতে হয় বা আমাকে যদি বলে যে তুমি 10টা সিরিজ খেলবে না কিন্তু টিম জিতুক, আমি সেটাতেই হ্যাপি। কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছিল যে ওই সিরিজে যতটুকু মনে পড়ছে, প্র্যাকটিস ম্যাচে তোমার 2টো হাফ সেঞ্চুরি ছিল বা এরকম কিছু একটা রান ছিল, একটা পিঙ্ক বলেও একটা রান ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটু ডিজার্ভ করতে, বা কানপুরে 61 রানে নট আউট ইনিংস থেকে পরে বম্বে টেস্ট খেলে যে আর তারপর সুযোগ না পাওয়া, এই ব্যাপারগুলো কোথাও গিয়ে মনে হয় যে না, আমার রিগ্রেট কোনো সময়ের জন্য আসে না। যে আমি যতখানি খেলেছি আমার পোটেনশিয়াল অনুযায়ী আমি 100% দেওয়ার চেষ্টা করছি। কোনো সময় হয়েছে, কোনো সময় হয়নি। তা সেটাতে টিম মানে যখন আমাকে বলেও ছিল যে পারফরমেন্স আর ফিটনেস কোনো ইস্যু নয়, তা আমি সেটাতে হ্যাপি।
ও জীবনে প্রচুর ক্যাচ ধরেছো, এত কেরিয়ারের শুরু থেকে শোয়েব আখতার থেকে শুরু করে এখন মোহাম্মদ শামি এবং অনেক বড় বড় বোলারকে তুমি কিপিং করেছো। তোমার সেরা 5জন বোলার যাকে তুমি মানে কিপিং করে যার বলটা যখন তুমি গ্লাভসে গ্যাদার করেছো তখন মনে হয়েছে যে একটা অন্যরকম ফিলিংস আসছে? পেসারদের মধ্যে তো শামি, ইশান্ত, বুমরা থাকবেই। আর স্পিনারদের মধ্যে বলতে পারো যে রাশিদ খান আর আশ্বিন। রাশিদ খানের ব্যাপারে জানতে চাই, রাশিদ খানের স্পেশালিটিকে তুমি এটা আগেও বলেছো যে লেগ স্পিনটা কি অত্যন্ত জোরে হয়, যেটা জোরের উপর বল করতে পছন্দ করে, গুগলি, লেগ স্পিন যাই হোক, মানে ভ্যারিয়েশন আছে, অনেক টাইপের বল করতে পারে। আর তার সাথে যেহেতু পেসের উপর ছোটো ছোটো স্পিন হয়, সেখান থেকে যদি তোমার যদি ডিসিশন মেকিং লেট হয়ে যায় তাহলে হয়তো বল মিস করে যাবে, সেই কারণে একটু চ্যালেঞ্জিং লেগেছে আমার। মহেন্দ্র সিং ধোনি তোমার কেরিয়ারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, তুমি চাও না চাও বিভিন্নভাবে, সেটা টিউশন থেকে হোক আন্তর্জাতিক ক্রিকেট। ধোনির সঙ্গে এমন কোনো মুহূর্ত যে মুহূর্তটা তোমার মনে হয়েছে যে না এই লোকটা আলাদা, বাকিদের থেকে আলাদা, সেই শুধুমাত্র ক্রিকেটার নয়, এটা যখনই দেখা হয়, ইভেন কি আইপিএলের এগেনস্ট টিমে যখন দেখা হয়, কথাবার্তাও হয়েছে, তো এভরি মুহূর্ত, কারণ ওনার মতন অত পজিটিভ লোক হয়তো সচরাচর দেখা যায় না, তো সেই কারণে যে কোনো ইনসিডেন্টই বা যে কোনো কথা ওনার সঙ্গে হয়েছে অলওয়েজ পজিটিভ কথা হয়েছে। আর অলওয়েজ বলেছে যে ছোটোর থেকে যেইভাবে খেলে তুমি এসছো, কিছু চেঞ্জ করার দরকার নেই, সেটাই কন্টিনিউ করো। বিজিটা নিয়ে কথা হচ্ছিল, স্টিভ ওগ্রিফ না ম্যাথিউ ওয়েড, কোন ক্যাচটা এখনও তোমার মনে হয় যে এই ক্যাচটা নিয়ে আমি শান্তি পেয়েছিলাম? দুটোই ওর লিস্টে নেই, এর থেকে ভালো ভালো ক্যাচ আছে হয়তো, তারা হয়তো কিছু টেলিকাস্টে হয়তো হয়নি, তা আমার যত অনুষ্ঠুপ যারা দেখেছে ছোটোর থেকে তারা হয়তো বেটার বলতে পারবে। কিন্তু হ্যাঁ, ইন্টারন্যাশনালে বলতে গেলে ওগুলো হ্যাঁ, তারপর এটাও আছে যে এগেন সাউথ আফ্রিকা লেগ সাইডে এক হাতে উমেশের বলে, সেটাও আছে। অনেকেই জানেন না দর্শক বন্ধুরা যে আপনারা সবাই ঋদ্ধিমান সাহেব ব্যাটিং এবং কিপিং দেখেছেন, ঋদ্ধিমান সাহেব খুব ভালো অফ স্পিন করেন এবং বুচিবাবুতে উইকেট আছে। বুচিবাবুতে না, কেএসসি টুর্নামেন্টে উইকেট 3 ওভার বল করে 2 উইকেট নিয়েছিলাম। এটা বাংলা জিতেছিল ম্যাচটা? হ্যাঁ, এগেনস্ট ত্রিপুরাই ছিল সেটা। দেখো এগেনস্ট ত্রিপুরাই ছিল ঋদ্ধিমান সাহেব প্রাক্তন টিম। যাই হোক, ঋদ্ধির সঙ্গে আমরা তখন কথা বললাম যে এবার কী মনে হচ্ছে এই যে বর্ডার গাভাস্কার ট্রফি লাস্ট 10-12 বছর যদি হিসেব করা হয় তাহলে এটা ইন্ডিয়ার কাছে সবথেকে টাফেস্ট চ্যালেঞ্জ, কারণ অস্ট্রেলিয়া লাস্ট 10-12 বছর বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি। দেখো, অন পেপারে অনেক কিছুই লোকে ভাবতে পারে, কিন্তু মাঠে গিয়ে খেলাটা হবে। আর আমি যবের থেকে ইন্ডিয়া টিমের সাথে নেই, হয়তো অত মানে ম্যাচ দেখা বা চর্চাটা হয়তো নেই, এমনি খুব একটা বেশি খেলা দেখতামও না টিভিতে। তা আলটিমেটলি মাঠে খেলা হবে, বলের সাথে ব্যাটারে খেলা হবে, তা সেখানে যে এভরি বল বা এভরি সেশন জিতবে তার পার্সেন্টেজ বেশি যেতে হবে। কোথাও গিয়ে রোহিতের না থাকা বা দেখো, সবাই কম্পিটিটিভ প্লেয়ার, সবাই মানে রিজার্ভ বেঞ্চে যারা আছে সবাই নিজেকে প্রুভ করেই এসছে। হ্যাঁ, রোহিত না থাকাটা অবশ্যই এটা হবে যে একটা বড় নাম নেই বা তার পারফরমেন্স যদি ব্যাটে বলে কানেক্ট হয়ে যায়, জানে সবাই ওয়ার্ল্ড ক্রিকেট কী হয়, তা অ্যাকচুয়ালি আছে অবশ্যই, কিন্তু তার জায়গায় যে খেলবে সেও কিছু কম যায় না। বুমরা শামিটা 100 প্রথম টেস্ট থেকে হলে ভালো হতো মনে হয়। এখন ভাবলে তো অনেক কিছু হতো, যখন যেটা প্রেজেন্ট আছে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে যে সেখান থেকে কীভাবে ভালোটা বের করা যায়। না, আমি এই জন্য প্রশ্নটা করছি, তুমি তো স্বামীকে কিপ করলে, তোমার কি মনে হয় যে স্বামী এখনও সেই শেপে এসছেন? অবশ্যই মানে মাঠে যারা থেকেছে, যারা দেখেছে, কিছু স্পেলে এমন বল করেছে যারা ইন্টারন্যাশনাল মানে ফিল্ডটা দিচ্ছিল, যারা ব্যাটসম্যানদেরও, যারা স্লিপ ফিল্ডিং করছিল, কিপার তাদেরও। ওকে, ঋদ্ধি কিন্তু আশাবাদী যে ভারতীয় দল বর্ডার গাভাস্কার ট্রফিতে ভালো করবে এবং আমরা সকলেই চাই মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা জুটি বর্ডার গাভাস্কার ট্রফি কাঁপাক। ঋদ্ধিমানকে আমরা ক্রিকেটার হিসেবে দেখেছি, উইকেট কিপার হিসেবে দেখেছি, সব কিছু অনেক বিভিন্ন ভূমিকায় দেখেছি, একজন দারুণ বাবা, দারুণ হাজব্যান্ড, সব কিছু ফ্যামিলি ম্যান। ঋদ্ধিমান স্যার এখন পরিচয়টা একটু বদলে গেছে, গত কয়েক বছরে কিষেন মেমোরিয়াল ক্যাম্পে তিনি কোচিং করছিলেন, নতুন একটা কোচিংও তিনি শুরু করেছেন পুলিশ একাডেমিতে। এই দুটো দায়িত্ব কীভাবে সামলাচ্ছ? আবার নর্থ বেঙ্গলেও একটা দুটো না, আগে আমি পিছনে করতাম, এখন পিছন থেকে বেরিয়ে গিয়ে আমি এখন পুলিশের সাথে জয়েন করেছি নতুন। এটা কি তুমি একেবারে প্রফেশনালভাবেই কোচিংটা শুরু করছো? মানে যদি কোনো বড় অফার আসে সেটাকে তুমি গ্র্যাব করবে অ্যাজ এ কোচ হিসেবে? আগে কেউ অফার দিক, সেটার জন্য ওয়েট করি। আমি বলছি মানে যে মানে প্রফেশনালি যতটুকু যেই বিষয়ে নলেজ আছে, এখন তো আমি পড়াশোনায় আইনস্টাইন বা অত তো ভালো স্টুডেন্ট নই যে মানে যে আমি পড়াশোনা লাইন যেতে পারবো বা অন্য কোনো প্ল্যান নিয়ে করতে পারবো। যেটা নিয়ে ছোটোর থেকে নাড়াচাড়া করেছি সেই বিষয়ে একটু নলেজ হয়তো আছে, তো সেটা যতখানি স্প্রেড করা যায়, সেখান থেকে যদি মানে আরও কিছু নতুন স্টারদের বা নতুন প্লেয়ারদের
স্টেপ বাই স্টেপ আগে নিয়ে যাওয়া যায়। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বেঙ্গল টিমের প্র্যাকটিস ছিল, তুমি কিপিং প্র্যাকটিস করাচ্ছিলে। তো এই যে মেথডিক্যাল প্র্যাকটিস, এটা কি দীর্ঘদিন ধরে খেলে তোমার কোচরা তোমাকে যেরকম প্র্যাকটিস করেছে সেটাই করাচ্ছ, না নিজে পড়াশোনা করছো এই কোচিংটা করানোর জন্য? আমার কোচরা মানে ছোটো যে কোচ আছে সেটা হয়তো হ্যাঁ বেসিক নিয়ে অবশ্যই কথা হয়তো যতখানি পারতো সময় দিত, কিন্তু তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পর এখানে হয়তো সবসময় সেরকম জিনিস পাইনি, কিন্তু যতখানি পসিবল হয়েছে, যতখানি টিভি দেখে বা অন্যের ভিডিও দেখে, যতখানি নিজে এক্সপিরিয়েন্স গ্যাদার করে অনেক কিছু ট্রাই করেছি, সেগুলো ইমপ্লিমেন্ট করেছি। যেগুলো ভালো হলে নিয়েছি, খারাপ হলে বাদ দিয়ে দিয়েছি, নতুন কিছু ট্রাই করেছি। তো সেগুলো ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে চলেছে, আর সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি যদি কারোর লাভ হয়। সারা জীবনই মানে যতদিন ক্রিকেট খেলেছেন ততদিনই সবসময় নিজের কথাটা কখনো ভাবেননি, সবসময় দলের কথা ভেবেছেন যে দলের কী করে ভালো হয়। এখনও দেখুন যে কোচিং কেরিয়ারের মূল মন্ত্রটাই হচ্ছে যে অনেকের কোচের থাকে যারা রোজগার নয়, আগামী প্রজন্মের উইকেট কিপাররা যাতে আরও বেড়ে ওঠে, যাতে ভালো জায়গায় যেতে পারেন, এটাই। রিদ্ধি, আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে, অনেকদিন পরে তোমার সঙ্গে কথা বললাম ক্যামেরার সামনে। খুব ভালো থেকো তুমি, তোমার পরিবার ভালো থাকুক এবং এইভাবেই তুমি এগিয়ে যাও। আবার দেখা হবে। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।